আজকের গল্প পুনর্মিলন। সকাল থেকে হাসপাতালের কাজে সুনন্দা এত ব্যস্ত ছিল যে কখন বেলা পড়ে গিয়ে ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগোচ্ছে বুঝতেও পারেনি। হঠাৎ ক্লান্ত লাগায় একটা ব্রেক নিতে গিয়ে বাইরে এসে দেখে চারিদিকে সন্ধ্যার আধার নেমে গেছে। সুনন্দা ভেবে দেখলো হাতের কাজ যা বাকি আছে তাতে ওর বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। মা যেহেতু দুশ্চিন্তা করবে তাই ভাবলো একটা ফোন করে এখানকার পরিস্থিতি জানিয়ে দেওয়া উচিত। মা, আজ আমার ফিরতে একটু দেরি হবে, একটা এমার্জেন্সি কেস এসেছে, সামলে নিয়ে ফিরবো, তুমি চিন্তা করো না। কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে ফিরিস, রাত বাড়লে রাস্তাঘাট মাতালে ভরে যায়, সেটাই ভয়। মদ খেলে তো মানুষের ভালো মন্দের হুঁশ থাকে না। কথাগুলো বলে নন্দিনী দেবী দেখলেন সুনন্দা আগেই ফোন ছেড়ে দিয়েছে। নন্দিনী দেবীর এই মাতাল ফোবিয়া নিয়ে হাসাহাসি করে সুনন্দা, বলে মদ নিয়ে তোমার ভয়ঙ্কর আতঙ্ক তা বুঝতে পারি। অল্প স্বল্প মদ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, সেটা জানো কি? স্বাস্থ্যের জন্য ভালো আর কিছু নেই? মাছ মাংস সবজি ফল দুধ এগুলো ছেড়ে মদ খেতে হবে, তবেই শরীর ভালো থাকবে বুঝি? সুনন্দা বোঝে যে কোনো কারণেই হোক মদ জিনিসটায় মায়ের প্রচণ্ড অ্যালার্জি। ডাক্তার মেয়ে তাই আর ঘাটায় না মাকে। মা, কোন জায়গা দেখার তোমার খুব ইচ্ছে বলো? মানে বেরোবার জায়গার কথা বলছি। নেক্সট মাসে দিন 15 ছুটি নেব ভাবছি, তোমাকে নিয়ে বেড়াতে যাব। আলাদা করে তেমন কোনো জায়গার কথা বলতে পারবো না, তবে পাহাড় আমার খুব ভালো লাগে, তা তো তুই জানিস। জানি তো। তাহলে তাহলে চলো গ্যাংটক যাই। যদিও তোমার আমার দুজনেরই যাওয়া জায়গা, তাও আমার দুর্দান্ত লাগে। যাবে মা? আগে ছুটি নেই, তারপরে তো যাওয়া। তুই যেখানে নিয়ে যাবি যাব। লে লাদাখ খুব সুন্দর, যাবে? আরে যাব বললেই তো হবে না, পারবো কিনা দেখতে হবে তো। ভেবে চিনতে জায়গা বাছিস। উফ মা, তুমি আর একটু আর্লি বিয়ে করতে পারতে তো, তাহলে আমি আর একটু আগে জন্মাতাম, তুমিও এত বুড়ি হতে না, আর আমরা নেচে কুদে ঘুরতে পারতাম। এই বজ্জাত মেয়ে, চুপ কর। এসব কথা মাকে কেউ বলে? সত্যি বাবা, আজকালকার ছেলে মেয়েগুলোর না লজ্জা বলতে কিচ্ছু নেই। মা যেন ইয়ার বন্ধু, তুমি আমার ইয়ার বন্ধু, বাবা ভগবান সব কিছু। মা, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? বাবাকে তো পেলামই না ভালো করে। ইস, আমি ডাক্তার হবার পর যদি বাবা অসুস্থ হতো তাহলে কিছুতেই বাবাকে যেতে দিতাম না। রাত 12:15 নাগাদ বাড়ি ফিরল সুনন্দা। নন্দিনী দেবী গল্পের বই পড়ছিলেন। মেয়ে বাড়ি না ঢোকা স্তক ঘুমন না তিনি। টেনশন বিষয়টা ওনার চরিত্রে পাকাপাকি বশত করে ফেলেছে। কবে থেকে এমনটা হলো সেটা খুব ভালোই জানেন নন্দিনী দেবী। জামা ছেড়ে হাত ধুয়ে আগে খেয়ে নে। ইয়েস মাদার। খিদের চোটে বাড়ি গুলিয়ে ফেলেছিলাম, আর একটু হলেই হালদার কাকুদের দরজা নক করতাম। কি বানিয়েছো ডিনারে? তোর সবেতে আর কি। ডিমের কারি আর থোট ছেঁচকে আছে, মুসুর ডালও আছে। ও ফার্স্ট ক্লাস। অনেক দিন পর ডিমের কারি করেছো, ফাটাফাটি বানাও তুমি এক কারি। দুটো ডিম খাবো আমি, কেউ রুখতে পারবে না। তোর সেই সিরিয়াস পেশেন্ট কেমন আছে? ভালো নয় একদমই, ঠেকা ঠোকা দিয়ে রেখে এসেছি। হেড স্যারকেও বলেছি কাল একবার দেখে যেতে, লিভারের আর কিছু নেই, দেখা যাক। তুমি শুয়ে পড়ো মা, আমি সব নামিয়ে বন্ধ টন্ধ করে শুয়ে পড়বো। কাল একটু সকাল সকাল বেরোতে হবে। আজ এত রাত করে ফিরলি, কাল আবার তাড়াতাড়ি যেতে হবে। হেড স্যার 7:30 নাগাদ আসবেন বলেছেন, ধরে নিলাম 8টা হবে। আমাকে থাকতে হবে মাদার। 7টায় ডেকে দিও, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। ঠিক করেছে সুনন্দা। কাল রাতে ঘুমটা ঠিক মতো হয়নি, টায়ার্ড লাগছে। 3তলায় একটা রাউন্ড দিয়ে বেরিয়ে যাবে। 203 নম্বর কেবিনের দরজা ঠেলে ঢুকলো সুনন্দা। পেছনে ওয়ার্ড সিস্টার মালা। দেখলো পেশেন্ট তাকিয়ে আছে। কাল থেকে নিয়ে আজ সকাল অবধি চোখ বন্ধই ছিল। গুড ইভিনিং, কেমন আছেন এখন মিস্টার সাহা? পেন কমেছে নিশ্চয়ই? গুড ইভিনিং ডক্টর, একটু বেটার। আমি কি ঠিক হব পুরোপুরি? আপনাকে সেটাই ভাবতে হবে যে আপনি পুরো সেরে উঠবেন। আমরা তো সর্বশেষ চেষ্টা করব যাতে আপনি সুস্থ হয়ে যান। দুপুরে ঘুমিয়েছেন? মালা দেখে ওনার ফাইলটা। প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বেরিয়ে যায় সুনন্দা। অরিজিৎ সাহা সিস্টার মালাকে জিজ্ঞাসা করেন ডক্টরের নাম কি। ডক্টর সুনন্দা সরকার। পরের দিন সকালে সুনন্দা 203 নম্বর কেবিনে ঢুকে দেখল পেশেন্ট বসে আছেন। গুড মর্নিং মিস্টার সাহা, কেমন ঘুম হলো রাতে? গুড মর্নিং ডক্টর সরকার, কাল রাতে ঘুমিয়েছে। গুড। এরপর সিস্টারের সঙ্গে জরুরি কথা সেরে বেরোবার মুখে মিস্টার সাহা বললেন, ডক্টর
আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, পার্সোনাল, ইফ ইউ ডোন্ট মাইন্ড। একটু অসন্তুষ্ট হলেও ভদ্রলোকের বয়স এবং অসুস্থতার মাত্রা দেখে বেডের কাছে এসে দাঁড়ায় সুনন্দা। সিস্টারকে চোখের ইশারায় চলে যেতে বলে। বলুন, কি বলবেন? আই অ্যাম সরি ডক্টর, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। একটা কথা আপনাকে না জিজ্ঞাসা করে পারছি না। আমার অতি পরিচিত একজনের সঙ্গে আপনার মুখের খুব মিল। তার নাম ছিল নন্দিনী মজুমদার। অবাক হয়ে যায় সুনন্দা। বাবা, মুখ দেখে মাকে আইডেন্টিফাই করেছে। ভদ্রলোকের তো দারুণ মেমোরি। কতটা চিনত মাকে? আমার মায়ের নাম নন্দিনী সরকার। তুমি মাকে গিয়ে আমার নাম বলো। মনে আছে কি না জানি না অবশ্য, তবে না থাকার কথা নয়। তুমি বললাম বলে কিছু মনে করো না। কথা বলতে বলতেই ভদ্রলোকের খিঁচুনি শুরু হলো। সিস্টারকে ডেকে সুনন্দা চিকিৎসা শুরু করলো। এটাই নেশারুদের সমস্যা। নেশার জিনিস না পেলে উইথড্রয়াল সিমটম হয়। মা, জানো তো, আজ সকালে রাউন্ডে গেছি। মিস্টার সাহা, মানে সেই সিরিয়াস পেশেন্ট, আমাকে বললেন আমার সঙ্গে তার পরিচিত একজনের মুখের খুব মিল। তার নাম নন্দিনী মজুমদার। চমকে ওঠেন নন্দিনী দেবী। মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মাথাটা নিচু করে ফেলেন। টেবিলের গাঢ় খয়েরি সানমাইকার ওপর টপ টপ করে চোখের জলের ফোঁটা পড়তে থাকলো। ব্যাপারটা এইখানে পৌঁছে যাবে ভাবতে পারেনি সুনন্দা। পরিচিত তো কত রকমের হয়, কিন্তু মা কাঁদছে কেন? মা, মা, কি হলো মা? কাঁদছো কেন? অরিজিৎ সাহা কে? কোনোদিন এনার নাম শুনিনি তো তোমার মুখে, অথচ এত পরিচিত। কোনো কথা বলেন না নন্দিনী দেবী। সুনন্দা বোঝে কোনো এক গোপন ব্যথা জড়িয়ে আছে অরিজিৎ সাহা নামটার সঙ্গে। প্রসঙ্গ আর তোলে না সে। গতকাল রাতে 203-এর পেশেন্টের কন্ডিশন খারাপ হয়েছিল জানিয়েছিল হসপিটাল থেকে। আরএমও সামলে দিয়েছেন, না হলে রাতেই ছুটতে হতো। সকালে চা খেতে খেতে খবরের কাগজে চোখ বোলানোটা একটা অভ্যাস সুনন্দার। পুরো খবর পড়ে না, কিন্তু হেডলাইনগুলোয় চোখ বোলানো চাই। মোবাইল বেজে উঠল সেই সময়। সুনন্দা আন্দাজ করেছিল হাসপাতালেরই ফোন হবে। ঠিক তাই। হ্যালো বলতে ওপাশ থেকে আরএমও ডক্টর সেন বললেন, ম্যাডাম, 203-এর পেশেন্ট ক্রিটিক্যাল। কাল রাতে খুব বেশি রকম কনভালশন হয়েছিল। আপনি কি একটু আর্লি আসতে পারবেন? আসছি বলে ফোন কেটে দিয়েছিল সুনন্দা। ঝটপট কাজ সেরে বেরিয়ে পড়ল সে। ভদ্রলোককে বাঁচানো যাবে বলে মনে হচ্ছে না। লিভারটা পুরো পচে গেছে। যেদিন থেকে সুনন্দা অরিজিৎ সাহার কথা বলেছে নন্দিনী দেবীকে, মা অদ্ভুতভাবে অন্যমনস্ক হয়ে পড়েছে। মুখটা কালো, রাতে ঠিকমতো ঘুমোচ্ছে না। কেসটা কি বুঝতে পারছে না ঠিক। ড্রাইভ করতে করতে এইসব কথা ভাবছিল সুনন্দা। কেবিনে ঢুকে সুনন্দা দেখল সিস্টার স্যালাইন চেঞ্জ করছে। পেশেন্টের চোখ বোঝা। সিস্টার বলল, ব্লাড প্রেশার অসম্ভব উপর নিচে করছে ম্যাম। অক্সিজেন স্যাচুরেশন 84-এ নেমে গিয়েছিল। কাল আরএমও স্যার এই ওষুধ দুটো চালু করেছেন। যা যা নির্দেশ দেবার দিয়ে সুনন্দা রাউন্ডে গেল। বলে গেল, আমি ঘণ্টাখানেক বাদে আর একবার আসবো। ঘণ্টা দেড়েক বাদে যখন 203-এ ঢুকলো সুনন্দা, তখন অরিজিৎ সাহা তাকিয়ে আছেন। সুনন্দাকে দেখে মুখে লাগানো অক্সিজেন মাস্কটা হাতে দিয়ে নামাবার চেষ্টা করলেন। আরে আরে, হাত দেবেন না মাস্কে। কাছে গিয়ে দাঁড়ালো সুনন্দা। অসুবিধা হচ্ছে? আমার কিছু বলার আছে তোমাকে। পেশেন্ট তুমি করে বলছে বলে অস্বস্তি হচ্ছে সুনন্দার। বলল, বলুন না, মাস্ক কিন্তু খোলা যাবে না। আমি ঠিক শুনতে পাবো। নন্দিনীর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। থেমে থেমে বললেন অরিজিৎ সাহা। চোখ বড় হয়ে গেল সুনন্দার। কি বলছেন ভদ্রলোক? মাস 6-7 আমরা বাড়ির মত নিয়ে ঘোরাফেরাও করেছিলাম। কলেজ পড়ার সময় থেকেই বন্ধুদের পাল্লায় পড়ে অ্যালকোহল খেতে শুরু করেছিলাম। চাকরি পেয়ে সেই নেশা বাড়ে। নিজের টাকা, কেউ কিছু বলার নেই। বাড়িতে কম অশান্তি হয়নি এই নিয়ে। তারপর সবাই মিলে ঠিক করলো আমার বিয়ে দেবে। ওদের ধারণা ছিল বিয়ে দিলে হয়তো আমি ঠিক হয়ে যাব। মা দিদিরা খোঁজাখুঁজি শুরু করলো। নন্দিনীকে পছন্দ হলো, আমারও পছন্দ হলো। থেমে গেলেন ভদ্রলোক, খুব ক্লান্ত। চোখ বন্ধ করলেন। অবাক হয়ে শুনছিল সুনন্দা। এই জন্যই মা নাম শুনে কেঁদেছে। কিন্তু বিয়েটা হয়নি কেন? মিস্টার সাহা, সুনন্দা হালকা করে ডাকলো। চোখ খুললেন ভদ্রলোক। আমি নন্দিনীকে প্রস্তাব দিয়ে আলাদা দেখা করার। নিজের পছন্দ অপছন্দ বুঝে নিলে সুবিধা হবে দুজনেরই। নন্দিনী রাজি হলো। যেদিন দেখা করতে যাব উৎসাহের আতিশয্যে আমি 2 পেগ খেয়ে নিলাম। তারপর গেলাম দেখা করতে। সেদিন নন্দিনী কিছু বুঝেছিল কি না জানি না।
তারপর আমরা আরও 5-6 বার দেখা করি। নন্দিনীকে যতবার দেখতাম নতুন করে ভালো লাগতো। এরপর একদিন দেখা করার কথা। সেদিন সকালে নন্দিনীর একটা 2 লাইনের চিঠি পেলাম। এ বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। একটু তো ঘনিষ্ঠতা হয়েছিল, তারপরেও হঠাৎ কি হলো? আমি সোজা চলে গেলাম নন্দিনীদের বাড়ি। সরাসরি জিজ্ঞাসা করলাম ওকে, কেন আমাকে বিয়ে করতে পারবে না জানতে পারি? পাত্র হিসাবে খামতি কোথায় আমার? নন্দিনী খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মদ আমার ভালো লাগে না। প্রতিদিনই আপনি ড্রিঙ্ক করে এসেছেন। আমি বুঝতে পেরেছি। এ আমি মানতে পারবো না। আমাকে বিয়ে করে আপনি সুখী হবেন না। আমি সেই মুহূর্তে বলতে পারিনি যে আমি মদ খাওয়া ছেড়ে দেব। তুমি তোমার কথা ফেরত নিয়ে নাও। বিয়েটা হলো না। নন্দিনীর বিয়ের খবর পেয়েছিলাম বেশ কিছুদিন পর। আমি আরও ডুবে গেলাম তরলে। বিয়ে করে উঠতে পারলাম না, কারণ নন্দিনীকে ভুলতে পারছিলাম না। সেদিন তোমাকে দেখে মনে হলো নন্দিনী এসে দাঁড়িয়েছে আমার সামনে। আমি চমকে গিয়েছিলাম। যাই হোক, অনেক সময় নষ্ট করলাম তোমার, কিছু মনে করো না। আমি বিকেলে এসে দেখে যাব একবার। কেবিন থেকে বেরিয়ে গেল সুনন্দা। 5:30টার সময় 203-এ ঢুকলো সুনন্দা। দেখলো বেডের মাথার দিকটা ওঠানো। তাকিয়ে আছেন মিস্টার সাহা। কেমন আছেন? পেইনটা কমেছে? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। একটু কম আছে ব্যথা, কোমরটা ব্যথা করছে। সারপ্রাইজ? এখন আর কি সারপ্রাইজ থাকবে আমার জন্য? জাস্ট কাউন্টিং দ্য ডেজ। কেবিনের দরজা খুলে বাইরে দাঁড়িয়ে থাকা নন্দিনীকে ঢুকিয়ে নেয় সুনন্দা। দেখুন কাকে নিয়ে এসেছে। বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে থাকেন অরিজিৎ সাহা। অস্ফুটে উচ্চারণ করে নন্দিনী। নন্দিনীর 2 চোখ ভরা জল। অরিজিতের কাছে দাঁড়িয়ে বললেন, সেরে উঠুন তাড়াতাড়ি, তারপর আসবেন আমাদের বাড়ি। আমি ভালো হব তো ডক্টর? এই নেমন্তন্নটা আমাকে রাখতেই হবে। দুজনের প্রতিক্রিয়া দেখে সুনন্দার মনে হলো প্রথম প্রেমের পরশ বুঝি এই রকমই হয়। হোক না ক্ষণিকের, তবুও তো হলো পুনর্মিলন। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।